স্যার এ স্যার হ্যাঁ, inequality in income, poverty in less developed countries largely due to inequality in income, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, in which industrial policy resolution Indian economy was opted to be a mixed economy? In which industrial policy resolution Indian economy was opted to be a mixed economy? স্যার এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 এর উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমি হয়েছে। টাইম পিরিয়ডটা যদি আমরা বলি তাহলে বলবো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় থেকে আর কি। নেক্সট হচ্ছে দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশনস at the village level is called? Credit cooperative institutions at the village level is called? স্যার বি হবে কি? না, এটা অ্যাকচুয়ালি অপশন এ হবে কারেক্ট, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, মানে যেটা অ্যাকচুয়ালি কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে পড়ছে। কোঅপারেটিভ ব্যাংকের আমরা তিনটে টায়ার দেখতে পাই, তো একেবারে লাস্ট যে টায়ার যেটা ভিলেজ লেভেলে দেখছি সেটাকে আমরা বলছি প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে one of the problems in calculating the national income in India correctly is? নন মনিটাইজড কনজাম্পশন। হ্যাঁ ঠিক, নন মনিটাইজড কনজাম্পশন। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে যে যে প্রবলেম গুলো অ্যারাইজ করছে বা যে যে ডিফিকাল্টিস গুলো আমাদের অ্যারাইজ করছে তার মধ্যে একটা কিন্তু অপশন সি, নন মনিটাইজ কনজাম্পশন। মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করি নন মনিটাইজ কনজাম্পশন কোন পার্টটাকে বলছি, কেউ প্রোডাকশন করার পর যদি নিজের কনজাম্পশন পারপাসে কোনো গুডস বা কমোডিটিকে ইউজ করে থাকে, মার্কেটেড না করে, প্রোডাকশনের যে পার্টটাকে ইন্ডিভিজুয়াল কেউ মার্কেটেড করছে না আর কি, প্রোডাকশনের যে পার্টটাকে আর কি নন মনিটাইজ কনজাম্পশন এখানে বলতে ওয়ান অফ দ্য প্রবলেমস ইন ক্যালকুলেশন ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, এটা যেটা আমরা বলছি নন মনিটাইজ কনজাম্পশন, মানে প্রোডাকশন হওয়ার পরে যদি কেউ কোনো গুডস বা কমোডিটির পার্ট মার্কেটেড না করে, মার্কেটে গিয়ে সেল না করে, নিজের কনজাম্পশন পারপাসে ইউজ করে, বা অনেক সময় দেখা যায় যে পাশাপাশি দুটো ল্যান্ডে কেউ কোনো কিছু প্রোডাকশন করছে তারপর নিজেদের মধ্যে যে গুডস কমোডিটি যে পার্টগুলোকে আর কি এক্সচেঞ্জ করছে, এটাকে আমরা নন মনিটাইজ কনজাম্পশন বলতে পারি। নেক্সট হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং ইজ টার্মড অ্যাজ inflationary method of financing, deflationary method of financing, hyperinflationary method of financing, financing development expenditure. Question number 5. Deficit financing বলেছি is termed as? স্যার অপশন বি। অপশন বিটা আছে ডিফ্লেশনারি মেথড, না অপশন ডি বলছো। আচ্ছা অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, 5D, ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। এখানে আমরা ডেফিসিট ফাইন্যান্সিংটা কোনটাকে বলছি, গভর্নমেন্টের বাজেটের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে বাজেটের এক্সপেন্ডিচারের পার্টটা বাজেটের রিসিপ্টের পার্টের থেকে বেশি হচ্ছে, তো এক্সপেন্ডিচারের পার্টটা যখন গভর্নমেন্টের বাজেটে রিসিপ্টের পার্টের থেকে বেশি হয়, তো বাজেট এক্সপেন্ডিচার আর বাজেট রিসিপ্টের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে ফুলফিল করতে গিয়ে গভর্নমেন্ট যে বরোয়িং গুলো করছে, ইন্টারনাল বরোয়িং বা এক্সটার্নাল বরোয়িং,
ইন্টারনাল বরোয়িং বলতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে বরোয়িং করছে, বা পাবলিক ডেট যেগুলোকে আমরা বলি, কমন পাবলিকের কাছে গভর্নমেন্টের বন্ড, গভর্নমেন্টের বিভিন্ন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এগুলোকে যেগুলো সেল করে গভর্নমেন্ট যে ফান্ড কালেকশন করছে, বা এক্সটার্নাল বরোয়িং বলতে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা বিভিন্ন ফরেন কান্ট্রির থেকে যে গভর্নমেন্ট বরোয়িং করছে, এগুলোকে আমরা বলে থাকি বাজেট ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে গভর্নমেন্ট যখন এগুলো করে থাকে তখন এটাকে আমরা বলে থাকি ডেফিসিট ফাইন্যান্সিং। জেনারেলি ডেফিসিট ফাইন্যান্সিং যে ব্যাপারটা হচ্ছে এটা কখন ইনক্রিজ করে বা ডেফিসিট ফাইন্যান্সিংটা হচ্ছে মানে আমরা কি বলবো, তার মানে আমাদের বুঝতে হচ্ছে যে বাজেটে এক্সপেন্ডিচারের পার্টটা বাড়ছে, সেই অনুযায়ী গভর্নমেন্টের রিসিপ্ট নেই বাজেটের ক্ষেত্রে। তো এই এক্সপেন্ডিচারের পার্টটা গভর্নমেন্টের বাজেটের ক্ষেত্রে যত বাড়ছে তার মানে আমরা বলতে পারি গভর্নমেন্টের বাজেটে এক্সপেন্ডিচার পার্টটা আমরা কোথায় দেখতে পাই, জেনারেলি দেখতে পাই গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম পলিসিতে গভর্নমেন্ট যে অ্যালটমেন্ট গুলো করছে, সাবসিডি দিচ্ছে, যে এগুলোকে আমরা বাজেটে এক্সপেন্ডিচারের পার্ট হিসাবে দেখি। তো এগুলো বাড়া মানে আমরা ডেফিনেটলি বলতে পারি এই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে ডেফিসিট ফাইন্যান্সিং আসছে, মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। Norosimhan Committee on the Financial System of India made its recommendation in 2 phases. কবে হবে? Norosimhan Committee 1, Norosimhan Committee 2, ব্যাংকিং সেক্টর রিফর্ম রিলেটেড যে কমিটিটা হয়েছিল যেটাকে আমরা নরসিংহাম কমিটি বলছি, দুটো একটা 91 তো একটা হবে, হ্যাঁ হ্যাঁ 91 ঠিক, একটা 91 আর 98, হ্যাঁ 98, অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। 1991 1998 দুটো নরসিংহাম কমিটি হয়েছিল, অপশন বি। অপারেশন বর্গা in West Bengal was introduced in স্যার 1982। না এটা স্টার্ট হয়েছিল 1978, শেষ হয়েছিল এই প্রসিডিওরটা 1982। ইন্ট্রোডিউসড বলেছে বলে আমরা এটা হচ্ছে 1978 অপারেশন বর্গা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ল্যান্ড রিফর্ম অ্যাক্টেরই পার্ট হিসাবে দেখছি। আমাদের কান্ট্রিতে যে ল্যান্ড রিফর্ম হয়েছিল, ল্যান্ড রিফর্মের এই পার্ট হিসাবে আমরা অপারেশন বর্গাকে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। যারা বর্গাডার ছিল, যারা এদের নামে এক ল্যান্ড রেজিস্ট্রেশন হয়েছিল অপারেশন বর্গার ফলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে ল্যান্ড রেজিস্ট্রেশন হয়েছিল আমরা এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোগ্রাম ইন ইন্ডিয়ার রেসপেক্টে দেখলে একটা সব থেকে বেশি সাকসেসফুল প্রোগ্রাম হিসাবে আমরা কিন্তু মানে ল্যান্ড রিফর্মের আন্ডারে যে প্রোগ্রামগুলো হয়েছিল তার মধ্যে অপারেশন বর্গাকে দেখতে পাচ্ছি। এটা অপশন বি। নেক্সট হচ্ছে ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া উইল হ্যাপেন নেসেসারিলি ইফ দেয়ার ইজ, কোশ্চেন নাম্বার 8। স্যার all of these। এটা হচ্ছে স্যার বি। ইকোনমিক গ্রোথ আছে এখানে, অল অফ দিস। দেখো অপশন এতে আছে পপুলেশন গ্রোথ, আমরা কি বলছি ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া উইল হ্যাপেন নেসেসারিলি ইফ, নেসেসারিলি বলেছি, পপুলেশন গ্রোথটা তো আমার আসছে না, না ইফ দেয়ার ইজ ক্যাপিটাল ফরমেশন, আমরা অপশন বিটাকে এখানে প্রায়োরিটি দিচ্ছি। অপশন সিটা ডেফিনেটলি আসার একটা পসিবিলিটি আছে, টেকনিক্যাল প্রোগ্রেস ইন গ্লোবাল ইকোনমি, এটাতে ইকোনমিক গ্রোথ একটা আসার, কিন্তু এখানে আমাদের গ্লোবাল ইকোনমি বলেছি, যে টার্মটা এখানে ইউজ করেছে এটা গ্লোবাল ইকোনমি, অথচ আমরা বলেছি ইন্ডিয়া বলেছি, সেই কারণে অপশন সিটাকেও আমরা কিন্তু এখানে যদি ইন্ডিয়া বলতো তাহলে এটা আসার চান্স ছিল, কিন্তু এখানে তো ইন্ডিয়া বলা নেই, এটা বলা আছে গ্লোবাল ইকোনমি টেকনিক্যাল প্রোগ্রেস, আমরা এখানে বলেছি ইন্ডিয়া, তো এই কারণে এটা বাদ গেল। তাহলে এখানে পড়ে রইল অপশন বি। স্যার বলছি অপশন এটা কি হবে না পপুলেশন গ্রোথ, যেটা ইকোনমিতে কাজে লাগানো যেতে পারে? তুমি যেটা বলেছো এটা একটা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যদি পপুলেশন গ্রোথ রেটটা অত্যাধিক বেশি হয়, আমরা একটা ইকোনমিক গ্রোথের পসিবিলিটি দেখবো তখনই যদি আমরা দেখতে পাই যে 15 to 64 এই এজ গ্রুপের মধ্যে যেটাকে আমরা
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, এই এজ গ্রুপের মধ্যে যদি স্কিলড লেবার ফোর্স থাকে, এই 15 to 64 এই এজ গ্রুপের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে স্কিল লেবার ফোর্স এনগেজমেন্ট আছে প্রোডাকশনের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বলতে পারি যে তখন আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এখান থেকে কিন্তু একটা ইকোনমিক গ্রোথের পসিবিলিটি আছে। কিন্তু এরকম তো কিছু এখানে মেনশন করা নেই। এবার যদি আমরা দেখি কোনো কান্ট্রিতে পপুলেশন গ্রোথ রেটটা অনেকটা ইনক্রিজ করতে থাকছে, তাহলে ডেফিনেটলি সেটা কান্ট্রির পক্ষে বার্ডেন হতে পারে। পপুলেশন গ্রোথ যদি বেশি ইনক্রিজ করতে থাকে, পপুলেশন ডেন্সিটি যদি বাড়ে কোনো কান্ট্রির ক্ষেত্রে, তো সেই দিক থেকে দেখতে গেলে এটাকে আমরা ধরতে পারছি না। এখন যদি আমাকে বলতো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ব্যাপারটা আছে 15 to 64 এজ গ্রুপের মধ্যে লেবার ফোর্স, স্কিল লেবার ফোর্স ইনক্রিজ করছে, এরকম যদি কিছু বলা থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে ইকোনমিক গ্রোথ জেনারেট করছে, ইকোনমিক গ্রোথ হচ্ছে। তো এটা যেহেতু এরকম কিছু নেই, সেই কারণে এটাকেও আমরা ধরতে পারছি ক্যাপিটাল ফরমেশন আর কি, এটা আমরা দেখছি। নেক্সট হচ্ছে which one of the following comes under tertiary sector? টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোনটা আসছে? ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স। হ্যাঁ ডেফিনেটলি টার্সিয়ারি সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স আসছে। নেক্সট হচ্ছে গ্রোথ উইথ ইকুইটি এন্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। গ্রোথ উইথ ইকুইটি and distributive justice was the main objective in question number 10. এখানে অ্যাকচুয়ালি হচ্ছে অপশন সি 9 5-year প্ল্যান। আমরা যদি 9 5-year প্ল্যানের টাইম টেনিওরটা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এটার টাইম টেনিওর ছিল 1997 থেকে 2002 পর্যন্ত। Next question, in India which of the following is obliquely are mechanism of deficit financing? deficit financing এর কথা বলা হচ্ছে। one হচ্ছে borrowing from RBI, borrowing from commercial banks, issuing fresh currency notes. স্যার এ। স্যার অপশন 3, অপশন সি 2 and 3। বি আসছে borrowing from RBI, deficit financing বলছি, issuing fresh currency notes এটাও একটা পসিবিলিটি আছে। কিন্তু আমার এখানে যদি দিই borrowing from commercial bank, গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্টলি কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে borrowing করছে না। গভর্নমেন্ট ডাইরেক্টলি কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে borrowing করছে না। borrowing from RBI আমরা বলতে পারি, যেটাকে ইন্টারনাল borrowing বলছি। issuing fresh currency notes এটাকেও আমরা বলতে পারি। এই যে আমরা যদি দেখি এই ফ্রেশ কারেন্সি নোটস এর যে ব্যাপারটা বলা হচ্ছে, এটা কিন্তু টেম্পোরারি সলিউশন হতে পারে। লং টার্ম বেসিসে আমি নোট ছাপিয়ে আমি বাজেট ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করছি, এটা কিন্তু হতে পারে না লং টার্ম বেসিসে। আমার ইমিডিয়েট বেসিসে গভর্নমেন্টের ফান্ডের রিকোয়ারমেন্ট পড়লো, বাজেট এক্সপেন্ডিচারকে আরো ইনক্রিজ করাতে হবে। তো এটা করতে গিয়ে, এই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে গভর্নমেন্ট ইমিডিয়েট বেসিসে কন্ট্রোল করতে গিয়ে, মানে যে কন্ডিশনটা দেখা গেছে, ইনিশিয়ালি কিছু নোট ছাপিয়ে কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পারে। কিন্তু এটা লং টার্ম বেসিসে এই সলিউশনটা কখনোই হবে না। এই কারণ হচ্ছে আনলিমিটেড ভাবে যখনই গভর্নমেন্ট নোট ছাপাতে যাচ্ছে, যতটা না ইকোনমিতে প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার কিন্তু অ্যারাইজ করতে পারে, ইনফ্লেশনারি একটা ট্রেন্ড ইকোনমিতে দেখা দিতে পারে। তাই এটাকে আমরা লং টার্ম বেসিসে কখনোই সলিউশন বলছি না, কিন্তু শর্ট টার্ম বেসিসে
এটা কিন্তু হবে। তো এই কারণে আমরা borrowing from RBI issuing fresh currency note দুটোকে ধরছি আর কি। নেক্সট হচ্ছে সারপ্লাস বাজেট ইজ রেকমেন্ডেড ডিউরিং, স্যার বুম। হ্যাঁ এক্স্যাক্টলি, সারপ্লাস বাজেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুম সিচুয়েশনে রেকমেন্ড করা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি এই ইকোনমিক আপ ডাউন চলছে, এই ইকোনমি যখন কোনো কান্ট্রির পিক কন্ডিশনে থাকছে সেটাকে আমরা বুম বলছি। যখন ইকোনমি একেবারে লোয়েস্ট পয়েন্টে থাকছে, যেখানে আমরা আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ম্যাক্সিমাম এবং জিডিপি গ্রোথ রেট মিনিমাম মানে নেগেটিভে আসতে থাকছে দেখছি, তখন সেই কন্ডিশনকে ডিপ্রেশন বলছি। আর বুমের পরে পিক কন্ডিশন থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক স্লোডাউন হচ্ছে কোনো কান্ট্রিতে, তখন সেই কন্ডিশনকে বা আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ করছে এরকম কন্ডিশনকে আমরা রেসেশন বলছি। রেসেশনারি কন্ডিশনের পরে গভর্নমেন্ট তার ফিসকাল পলিসির মাধ্যমে মানে এক্সপেনশনারি ফিসকাল পলিসির মাধ্যমে এই ডিপ্রেশন বা রেসেশনারি কন্ডিশনের পরে, আর আরবিআই তার চিপ মনিটারি পলিসির মাধ্যমে ইকোনমিকে রিকভার করার চেষ্টা করছে। সেই কারণে আমরা ডিপ্রেশনের পরে নেক্সট যে স্টেপ আসছে সেই স্টেজকে আমরা বলছি রিকভারি স্টেজ। তো যখন কোনো কান্ট্রির ইকোনমি বুম কন্ডিশনে থাকছে, তখন ডেফিনেটলি এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ম্যাক্সিমাম বা গ্রোথ রেট জেনারেট করছে ভালো রকমের দেখা যাচ্ছে, তখন যে কোনো কান্ট্রির গভর্নমেন্ট কিন্তু সারপ্লাস বাজেট রেকমেন্ড করতে পারে। কেননা এক্ষেত্রে গভর্নমেন্টের কমন পাবলিকের ওয়েলফেয়ারের জন্য এক্সেস এক্সপেন্ডিচার করার কোনো দরকার পড়ছে না। তো আমরা এই কারণে অপশন বি বলছি। আচ্ছা, এখানে কোশ্চিনটা আছে which of the following has obliquely have occurred in India after liberalization of Indian economic policy in 1991? কোনটা হবে? যেটা এলপিজি মডেলটা একটু ভাববে তাহলে আরো ক্লিয়ার হবে। লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। স্যার 1 2 3 ওয়ানটা একটু ভালো করে দেখো, শেয়ার অফ এগ্রিকালচার ইন জিডিপি ইনক্রিজ এনরমাসলি বলেছে। হ্যাঁ স্যার 1টা হবে না 2 3 4। হ্যাঁ 2 3 4 হচ্ছে। আর শেয়ার অফ এগ্রিকালচার এটা হচ্ছে না, আর 2টা ডেফিনেটলি হচ্ছে। শেয়ার অফ ইন্ডিয়াস এক্সপোর্ট ইন ওয়ার্ল্ড ট্রেড ইনক্রিজ, লিবারালাইজেশনের ফলে আমাদের কান্ট্রির এক্সপোর্ট ডেফিনেটলি ইনক্রিজ করেছিল। এফডিআই ইনফ্লোস ইনক্রিজ করেছিল, রেস্ট্রিকশন গুলো যেগুলো ছিল ফরেন ইনভেস্টমেন্টের উপর সেগুলোকে লিবারেল করা হয়েছে। আর হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইনক্রিজ, ডেফিনেটলি এটাকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে বলছি যে কারেক্ট অ্যান্সার 2 3 4, এই অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি। Next question, to obtain full benefit of demographic dividend, what should India do? স্যার এ। হ্যাঁ ডেফিনেটলি অপশন এ, প্রমোশন অফ স্কিল ডেভেলপমেন্ট। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, প্রমোশন অফ স্কিল ডেভেলপমেন্ট। যত আমার শুধুমাত্র লেবার ফোর্স থাকলেই 15 to 64 ইয়ার্স এই এজ গ্রুপের মধ্যে লেবার ফোর্স থাকলেই আমি কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে ফুল বেনিফিট পেতে পারবো না। আমাকে কিন্তু এই এজ গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম লেবার ফোর্স থাকার পাশাপাশি তাদের কিন্তু স্কিলড হতে হবে, তবেই কিন্তু আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোশ্চিন নাম্বার 15, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস in India was taken shift from dash in 1956 to dash in 1991? স্যার অপশন ডি। সোশ্যালিস্টিক থেকে না, এটা না ইন্ডাস্ট্রিয়াল না পলিসি, ক্যাপিটালিস্টিক। ক্যাপিটালিস্টিক। হ্যাঁ এটা বলেছি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ইন্ডিয়ান ইকোনমিকে দেখলে আমরা মিক্সড ইকোনমি দেখছি, কিন্তু আমরা যেহেতু এটা বলছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি,
সেই কারণে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির সময় আমরা দেখেছিলাম যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্ডাস্ট্রিগুলোর ওপর ফোকাস করা হয়েছিল, সেই কারণে আমরা এটাকে বলছি সোশ্যালিস্টিক প্যাটার্ন। আর 1991-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটাকে আমরা বলছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটাকে সেখানে আমরা দেখছি যে প্রাইভেটাইজেশনের ওপর লসে রান করছে এরকম ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেটাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটালিস্টিক প্যাটার্ন ফলো করতে। তাহলে আমরা শিফট যদি বলা হয় সোশ্যালিস্টিক প্যাটার্ন থেকে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটালিস্টিক প্যাটার্নে শিফট করেছে। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট কোশ্চিন, ওপেন মার্কেট অপারেশনস ইজ, কোশ্চিন নাম্বার 16 কি হবে? স্যার এ। ওপেন মার্কেট অপারেশন এটা হচ্ছে কোন মেথড একটু ভাবো। এটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল পলিসির আন্ডারে আমরা স্যার অপশন সি হবে না, এটা অ্যাকচুয়ালি অপশন বি হচ্ছে। আমি একটু বলি, কোয়ান্টিটেটিভ মেথড, কোয়ালিটেটিভ মেথড। আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির আন্ডারে যে যে মেথডগুলো আছে আমরা একদিকে যেরকম দেখছি কোয়ান্টিটেটিভ মেথড, আরেকদিকে দেখছি আমরা কোয়ালিটেটিভ মেথড। তো আমরা কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লক্ষ্য করছি সেগুলোর মাধ্যমে কিন্তু আরবিআই ইকোনমিতে ডাইরেক্টলি ক্রেডিট কন্ট্রোল করছে। আর কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর উপর একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করছে। তো তার মাধ্যমে এগুলোকে আমরা দেখছি যে ইকোনমিতে মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে। তো আমরা এখানে এই কারণে যখন কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে ইনস্ট্রুমেন্টগুলো যদি আমরা লক্ষ্য করি আরবিআই, তাহলে আমরা দেখতে পারবো রেপো রেট, ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা রিকোয়ারমেন্ট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এগুলোকে। তো এই কারণে আমরা বলছি এ ডাইরেক্ট ওয়ে টু কন্ট্রোল ক্রেডিট। অপশন বি হচ্ছে কারেক্ট। ওই ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম না, এই গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল যেগুলো গভর্নমেন্ট ইস্যু করছে ওগুলোকে আরবিআই গভর্নমেন্টের এজেন্ট হিসাবে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে আইদার সেল করছে অর প্রয়োজন অনুযায়ী এগুলো পারচেস করছে। এটাকে আমরা বলেছিলাম ওপেন মার্কেট অপারেশন। The ministry, which ministry is responsible for calculating GDP in India? Question number 17. সি। Option C, Ministry of Central Statistical and Program Implementation. Option C হচ্ছে correct answer. Next হচ্ছে question number 8. The MRTP companies, monopolies and restrictive trade practices companies were identified in India on the basis of the criteria of, স্যার বি। a company which produce one commodity which has no subsidy. এখানে আমরা ব্যাপারটা যেটা বলছি সে এইখানে যে এরকম যে কন্ডিশন হচ্ছে সেটাকে আমরা মনোপলি বলছি, মনোপলি ইন্ডাস্ট্রি বা মনোপলি মার্কেট এরকম বলে থাকি, এরকম যদি কন্ডিশন হয়। কিন্তু এখানে বলেছি এমআরটিপি কোম্পানিজ ওয়ার আইডেন্টিফাইড in India on the basis of the criteria of, হ্যাঁ এটা ঠিক কথা যে আমাকে মনোপলি ইন্ডাস্ট্রি হতে হবে, যে প্রোডাক্টটা কোনো একটা কোম্পানি সেল করছে তার সাবস্টিটিউট কোনো প্রোডাক্ট অন্য কোনো কোম্পানি সেল করবে না, এরকম একটা ক্রাইটেরিয়া হতে হবে। কিন্তু আমাদের মেন যে জায়গাটার উপর বেস করে আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে না কোয়ালিটি আমরা বলছি না, কোয়ান্টিটি বলছি, কোয়ান্টিটি অফ ক্যাপিটাল এন্ডাওমেন্ট। আমরা এই যে মেন জায়গাটা কোয়ান্টিটিটা কেন বলছি, কারণ হচ্ছে 1969-এর আমরা এক এক করে যদি দেখি 1969-এর এমআরটিপি অ্যাক্ট আমরা দেখছি, বা 1969-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে এমআরটিপি অ্যাক্টটা আসতে দেখছি যেটা 1970 থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে। ইনিশিয়ালি কিন্তু সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোই এমআরটিপি অ্যাক্টের আন্ডারে আসতো যেগুলোর অ্যাসেট সাইজ অ্যাটলিস্ট 25 crore অর অ্যাবভ ছিল। পরবর্তীকালে এটাকে ইনক্রিজ করা হলো
1980 ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এটাকে 50 crore অ্যান্ড অ্যাবাভ। নেক্সট হচ্ছে আবার 1985 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এটার আপার লিমিট আরো ইনক্রিজ করিয়ে করা হলো 100 crore অ্যান্ড অ্যাবাভ। এই জন্য আমরা বলছি যে কোয়ান্টিটি অফ ক্যাপিটাল এন্ডাওমেন্ট or the level of investment, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে which of the following is oblique the are features of India's small scale industries in general? All of the above. All of the above. Large employment potentiality, absorption of unskilled and less skilled labor force, inefficient marketing system, and lack of global market in the present day situation. তাহলে আমরা এখানে যদি কারেক্ট অ্যান্সার দেখি, কারেক্ট অ্যান্সার বলছি অল অফ দ্য অ্যাবভ। নেক্সট হচ্ছে ডিয়ার মানি মিনস, কোশ্চেন নাম্বার 20, ডিয়ার মানি মিনস। The high rate of interest. হ্যাঁ, ডিয়ার মানি মিনস হাই রেট অফ ইন্টারেস্ট, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Number 21 question, as a result of higher rate of inflation in India, the US dollar will, US dollar বলেছি আমরা, So appreciate. এক্স্যাক্টলি অ্যাপ্রিসিয়েট হচ্ছে। আমাদের কারেন্সি বললে আমরা বলবো যে হায়ার রেট অফ ইনফ্লেশন যখন হচ্ছে তখন ইন্ডিয়ান কারেন্সি কিন্তু ডেপ্রিসিয়েট করছে ইন ইন্ডিয়া। আমরা এখানে বলেছি ইউএস ডলার, ইউএস ডলারকে আমরা যদি আমাদের কান্ট্রির কারেন্সি রেসপেক্টে দেখি তাহলে দেখবো যে ইউএস ডলার কিন্তু আরো স্ট্রং হচ্ছে আমাদের কান্ট্রি কারেন্সি রেসপেক্টে দেখলে। তো ডেফিনেটলি এই কারণে আমরা বলছি যে আমাদের কান্ট্রি কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, কিন্তু ইউএস ডলারকে যদি আমরা বলি সেটাকে বলবো অ্যাপ্রিসিয়েট করছে। The RBI can increase the money supply in India market by question number 22. Buying government security. আচ্ছা, সেল অফ না, এটা কি বলেছি? RBI can increase, আচ্ছা দেখতে হতো RBI can increase the money supply in the market by, মানি সাপ্লাই যখন ইনক্রিজ করছে তাহলে কিভাবে আমরা আরবিআই এটা করছে, এ দেখো আমি একটু যদি এটা চার্ট করি তাহলে ক্লিয়ার হবে। আরবিআই এটা ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে আমরা বলছি গভর্নমেন্ট শিডিউল কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল এই গভর্নমেন্ট ইস্যু করছে ট্রেজারি বিল বা গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিলকে আমরা শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি বলি বা গভর্নমেন্ট সিকিউরিটি, ইস্যু করে আরবিআই কে দিচ্ছে, আরবিআই এটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে সেল করছে আর শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে পারচেজ করছে। তাহলে আমরা এখানে কি বলেছি, দ্য আরবিআই ক্যান ইনক্রিজ দ্য মানি সাপ্লাই। আরবিআই কিভাবে মানি সাপ্লাই ইনক্রিজ করবে, এখানে আরবিআই যখন গভর্নমেন্টের সিকিউরিটি আরবিআই সেল করেছিল তখন আমরা দেখছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে ফান্ড ট্রান্সফার হয়ে আরবিআই এর কাছে চলে যাচ্ছে, মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে। যখন আরবিআই সেল করছে গভর্নমেন্ট সিকিউরিটি তখন দেখা যাচ্ছে যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে ডেফিনেটলি তার এফেক্টে আমরা দেখব যে ইকোনমিতে মানি সাপ্লাই কি হচ্ছে, রিডিউসড হচ্ছে। কিন্তু আমরা যখন দেখছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করছে, অপোজিট কন্ডিশন, আরবিআই যখন শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করছে তখন কি হচ্ছে, তখন শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে ফান্ড ক্রিয়েট হচ্ছে উইথ ইন্টারেস্ট
প্রিন্সিপাল অ্যামাউন্টটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক পাচ্ছে আরবিআই এর থেকে। আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটি বাইং করছে তাহলে অটোমেটিক্যালি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে সেক্ষেত্রে এক্সেস ফান্ড ক্রিয়েট হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। তার মানে তার এফেক্টে আমরা ডেফিনেটলি ইকোনমিটা দেখবো কি, ইকোনমিটা মানি সাপ্লাইকে ইনক্রিজ করতে আমরা দেখব। তো এই কারণে আমরা বলছি বাইং গভর্নমেন্ট সিকিউরিটিস। নেক্সট হচ্ছে দ্য গভর্নমেন্ট বাজেট কনসিস্ট অফ হুইচ মেন কম্পোনেন্টস। স্যার অপশন বি। রেভিনিউ বাজেট আর হচ্ছে ক্যাপিটাল বাজেট, অপশন বি। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং is provided for Sir, all of the above. অল অফ দ্য all of the above. Household, the purpose of housing development, the purpose of agricultural development, development of rural infrastructure. তাহলে আমরা বলছি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং যদি বলি গভর্নমেন্ট মানে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো এগ্রিকালচারাল পারপাসে বা রুরাল এরিয়ার ডেভেলপমেন্টাল পারপাসে, যেটা আমরা বলছি ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার বা হাউজিং ডেভেলপমেন্ট যেগুলো বলছি, বা এডুকেশনাল পারপাসে, বা অনেক সময় দেখা যায় স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপমেন্টাল পারপাসে লোন প্রোভাইড করে থাকে। অনেক সময় মার্কেট রেটের থেকেও কম ইন্টারেস্ট রেটে লোন প্রোভাইড করে থাকে। তো এটাকে আমরা বলছি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। Which of the following activities comes under tertiary sector of the economy? টার্সিয়ারি সেক্টর কোনটা আর কি? স্যার 4 and 5। আর কিছু স্যার টার্সিয়ারি, এই হবে। হ্যাঁ এ আসছে আর কি। এখানে আমরা ব্যাংকিং ইন্স্যুরেন্স বললাম না, ওয়ানটা তো আসছে এই কারণে। স্যার অটোমোবাইল কি আসবে না টার্সিয়ারির মধ্যে? না, অটোমোবাইলটা অ্যাকচুয়ালি আমরা দেখছি অটোমোবাইল ইন্ডাস্ট্রি হিসাবে দেখি এটাকে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে এটাকে আমরা দেখছি সেকেন্ডারি সেক্টরে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা কার ইন্ডাস্ট্রি এরকম ভাবে দেখছি। টেক্সটাইল এটাকেও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানে হচ্ছে সেকেন্ডারি সেক্টরে। ট্রান্সপোর্টেশন আসছে, কমিউনিকেশন আসছে, ব্যাংকিং আসছে, ইন্স্যুরেন্স আসছে, ট্রেড অ্যান্ড কমার্স আসছে, এডুকেশন আসছে, হেলথ আসছে, তারপর ইনফ্রাস্ট্রাকচার আসছে, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস যেটাকে বলা হচ্ছে। তো এই যে জায়গাগুলো এগুলো আমরা মোটামুটি টার্সিয়ারি সেক্টরের আন্ডারে দেখছি। আইটি সেক্টরগুলো টার্সিয়ারিতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে which of the following measure is obliquely are example of expansionary fiscal policy? দেখো কি বলেছি, এক্সপ্যানশনারি, এটা একটু ভেবে বলো। দু ধরনের ফিসকাল পলিসি আছে, কন্ট্রাকশনারি, এক্সপ্যানশনারি। স্যার সি। 1 2 3, হ্যাঁ সি আসছে। এক্সপ্যানশনারি মানে মানি সাপ্লাই ইনক্রিজ করা। যে ফিসকাল পলিসিটা আমরা দেখতে পাচ্ছি রেসেশনারি কন্ডিশনে গভর্নমেন্ট মানি সাপ্লাই ইনক্রিজ করাতে গিয়ে ইউজ করছে, সেটাকে আমরা বলছি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। মানে এক্ষেত্রে গভর্নমেন্ট চাইছে আর কি কমন পাবলিকের পারচেজিং পাওয়ারটা যাতে বাড়ুক বা কমন পাবলিকের ওপর বার্ডেনগুলো যাতে রিডিউসড হোক। তো এই কারণে ডিক্রিজ ইন ট্যাক্স রেট বলছি, ইনক্রিজ ইন পেনশন, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়বে, ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, ডেফিনেটলি এটাও কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়াতে হেল্প করবে।
1 2 3 কিন্তু এখানে কারেক্ট, আমরা এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি 1 2 3 বলছি। ইনক্রিজ ইন ট্যাক্স রেট, এটা আমরা অ্যাকচুয়ালি কোথায় দেখছি? এই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালি দেখছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির আন্ডারে। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির আন্ডারে আমরা এটাকে দেখছি। Devaluation of currency by country is meant to lead to, কি হবে? Question number 27. Sir, B. হ্যাঁ, ডিভ্যালুয়েশন যদি আমরা দেখি, ডিভ্যালুয়েশন মানে আমরা দেখছি কারেন্সি ভ্যালু ফল করতে, মানে ডলার 1 যদি থাকে, আমি একটু এক্সপ্লেন করে নিই। তাহলে ডলার 1 ইজ ইকুয়াল টু রুপিস 70 যদি থাকে, সেটা যখন ফল করে আমরা দেখতে পাচ্ছি 75 আসছে, তার মানে ডলারের রেসপেক্টে আমাদের রুপির ভ্যালুকে ফল করতে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি ডিভ্যালুয়েশন বলছি। ডিভ্যালুয়েশনের দুটো এফেক্ট আমরা দেখতে পাই। একটা এফেক্ট আমরা দেখতে পাই এক্সপোর্টের ওপর পড়ছে, একটা এফেক্ট আমরা দেখতে পাই ইম্পোর্টের ওপর পড়ছে। ডিভ্যালুয়েশনের এক্সপোর্টের এফেক্টটা কি দেখি আমরা? এক্সপোর্টের ওপর যদি এফেক্ট, আমরা আগে ইম্পোর্টটা দেখি, তারপর এক্সপোর্টটা ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে ইম্পোর্টের ওপর যদি এফেক্টটা দেখি নিউমেরিক্যালি, এটা বলেছিলাম আগে, আমরা ডলারকে ডিভ্যালুয়েশনে যখন আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করছি, তখন ডলারকে রুপিসে বা রুপিসকে ডলারে কনভার্ট করছি। ইম্পোর্টের সময় আমরা ধরলাম ডলারকে রুপিসে কনভার্ট করছি। তাহলে আমরা যদি আগে $5 ইম্পোর্ট করতাম, এখনো $5-এরই ইম্পোর্ট করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডলারের সাথে কম্পেয়ার করলে রুপির ভ্যালু ফল করেছে। তাহলে আগে $5-এ যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতাম, সেই প্রোডাক্টটা আমাদের কান্ট্রির কারেন্সিতে কনভার্ট করলে কত দাঁড়াতো? আমাদের কান্ট্রির কারেন্সিতে কনভার্ট করলে সেটা দাঁড়াতো হচ্ছে 350। মানে আমাকে আগে যে প্রোডাক্টটাকে আমাদের কান্ট্রির কারেন্সিতে 350 পে করতে হতো ইম্পোর্ট করতে গিয়ে, এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি আমাদের কান্ট্রির কারেন্সি ভ্যালু ডিভ্যালুয়েট করেছে, ফল করেছে। এখন সেম প্রোডাক্ট আমাদের কান্ট্রির কারেন্সিতে পে করতে গিয়ে আমাকে কত পে করতে হচ্ছে? আমাকে কিন্তু এখন সেম প্রোডাক্ট পে করতে হচ্ছে রুপিস 375। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইম্পোর্ট আমাদের কান্ট্রি কারেন্সি রেসপেক্টে দেখলে ইম্পোর্ট কিন্তু কস্টলিয়ার হচ্ছে ডিভ্যালুয়েশনের এফেক্টে। তাহলে ডিভ্যালুয়েশনের এফেক্টে আমরা যখন ইম্পোর্টকে কস্টলিয়ার হতে দেখতে পাচ্ছি, মানে ইম্পোর্ট সাবস্টিটিউশনের মতো একটা ব্যাপার দেখতে পারবো। আবার উল্টো দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, এক্সপোর্টের ক্ষেত্রে কি দেখব? এক্সপোর্টের ক্ষেত্রে আমরা রুপিসকে ডলারে কনভার্ট করছি, এক্সপোর্টের ক্ষেত্রে রুপিসকে ডলারে কনভার্ট করছি। মানে আমি যদি 350 এক্সপোর্ট করি, এখনো 350-ই এক্সপোর্ট করছি, কিন্তু আমাকে আগে এটাকে ফরেন কারেন্সিতে কনভার্ট করলে আগে যেখানে দাঁড়াতো 350 মানে হচ্ছে $5, এখন কিন্তু 350-ই এক্সপোর্ট করছি, অথচ দাঁড়াচ্ছে 350 মানে হয়তো অ্যাজিউম করে নিচ্ছি $4.8। তাহলে আমি ফরেনারদের কাছে আমার কান্ট্রির প্রোডাক্টকে এক্সপোর্ট করলে ফরেনারদের আগে যে তাদের কারেন্সিতে আমাদের কান্ট্রির কারেন্সি তাদের কান্ট্রির কারেন্সিতে কনভার্ট করলে, সেক্ষেত্রে ফরেনারদের আগে যে প্রাইস পে করতে হতো, ডিভ্যালুয়েশনের এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা আরো কমে গেছে, আরো কম প্রাইসে আমাদের কান্ট্রির প্রোডাক্ট ফরেনাররা পাচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট প্রমোশনের মতো একটা এফেক্ট দেখতে পারবো ডিভ্যালুয়েশনের ফলে। তাহলে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে এক্সপ্যানশন অফ এক্সপোর্ট ট্রেড, নাম্বার 2 মানে এক্সপোর্ট প্রমোশন হচ্ছে। এই যে যেরকম এই যে ফরেনারদের কাছে যদি আমাদের কান্ট্রির প্রোডাক্ট কমে যায়, তাহলে তারা আরো বেশি বেশি করে পারচেস করতে চাইছে আমাদের কান্ট্রির প্রোডাক্টকে। তাহলে এক্সপোর্ট প্রমোশন বা এক্সপ্যানশন অফ এক্সপোর্ট ট্রেড।
আর প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইম্পোর্ট যদি কস্টলিয়ার হয় তাহলে ডেফিনেটলি প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন বলতে পারি। তাহলে 2 and 3 এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1969 included monopolistic and restrictive trade practices act. Industrial policy of 1956 introduced licensing permit Raj. কোনটা বা কোনগুলো কারেক্ট? স্যার অনলি ওয়ান। ওয়ানটা হচ্ছে, টুটাও আমরা কারেক্ট বলছি, কেননা ওয়ানটা ঠিকই বলেছো। ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1969 এমআরটিপি অ্যাক্ট ইনক্লুড হয়েছে 1969 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ডেফিনেটলি 1956 এর লাইসেন্সিং রাজ্যের যে ব্যাপারটা, পারমিট যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু 1956 থেকে মোটামুটি স্টার্ট হয়েছে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে। তো আমরা এখানে যদি দেখি নাম্বার 1 স্টেটমেন্ট যেরকম কারেক্ট বলছি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1969 ইনক্লুডেড মোনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট এমআরটিপি অ্যাক্ট, এটা যেরকম কারেক্ট বলছি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 ইনক্লুডেড লাইসেন্সিং পারমিট রাজ। তো এটা 1956 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, মানে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা দেখছি। তো দুটোই বলছি কারেক্ট। নেক্সট হচ্ছে দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, আনঅর্গানাইজড সেক্টরের কথা বলছি। ডি, হ্যাঁ, কারেন্সি ট্রানজাকশন। আনঅর্গানাইজড সেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপশন ডি, মোর কারেন্সি ট্রানজাকশন। কেননা এক্ষেত্রে কিন্তু আরবিআই এর কোনো কন্ট্রোল নেই, আরবিআই এর কোনো রেগুলেশন নেই আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে। মানি মার্কেটের আন্ডারে আমরা দেখেছিলাম আনঅর্গানাইজ সেক্টর, অর্গানাইজ সেক্টর। নেক্সট হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট অ্যাসিলারেট ইনক্রিজ করছে 1950 ডিউ টু গ্রোথ অফ, স্যার সি। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারাল ইন্ডাস্ট্রিজ। 1980 ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটা বলছি। In which industrial policy all industries are divided into 4 categories? In which industrial policy all industries are divided into 4 category? এটা আমরা বলবো 4টে ক্যাটাগরি বলেছে, তো এটা যদি বলে আমরা বলবো 1948 মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আর এখানে যদি বলে 3টে শিডিউলে ডিভাইড হয়েছে, এখানে 4 ক্যাটাগরির জায়গায় 3 শিডিউল বললে, 3টে শিডিউলে আমরা ডিভাইড করেছি পাবলিক সেক্টর আর প্রাইভেট ইন্ডাস্ট্রি গুলোকে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। 3টে শিডিউল যদি মেনশন করা থাকে তাহলে আমরা বলবো 1956 সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ইন্ডাস্ট্রি গুলোকে 3টে শিডিউলে ডিভাইড করা হচ্ছে। আর ক্যাটাগরি বললে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948, 4 ক্যাটাগরি যদি বলে। নেক্সট হচ্ছে when central bank buys security, banks reserve কি হবে? বি। এক্সপান্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাই বললাম, তার মানে বাই সিকিউরিটি বলে আমি দেখতে পারবো ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে বা এক্সেস ফান্ড ক্রিয়েট হবে ব্যাংকের কাছে। গভর্নমেন্ট যখন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে, ব্যাংক রিজার্ভ বলতে এখানে কমার্শিয়াল ব্যাংকের কথাই বলা হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংকের থেকে গভর্নমেন্টের সিকিউরিটি পারচেস করছে, তার মানে কমার্শিয়াল ব্যাংকের কাছে উইথ ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটা আসছে বলা যেতে পারে। তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা বলবো কমার্শিয়াল ব্যাংকের রিজার্ভ কি হচ্ছে, ইনক্রিজ করছে বা এক্সপ্যান্ড হচ্ছে, অপশন বি।
supply of money remaining the same. When there is increase in demand for money, there will be supply of money remaining the same. Sir, increase in rate of interest. হ্যাঁ, অপশন বি হচ্ছে ইনক্রিজ ইন রেট অফ ইন্টারেস্ট। মানি সাপ্লাই ফিক্সড আছে, ডিমান্ড ফর মানি বাড়ছে, তাহলে ডিমান্ড ফর মানি যদি বাড়ে, ব্যাঙ্কগুলোর কাছে যদি দেখা যায় যে মানি সাপ্লাই ফিক্সড আছে কিন্তু কমন পাবলিক ব্যাঙ্কগুলোর থেকে বেশি বেশি করে লোন নিতে চায়, কিন্তু কমার্শিয়াল ব্যাংকের একটা ক্যাপাসিটি আছে, তাদের ক্ষেত্রে মানি সাপ্লাই ফিক্সড আছে, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে কি করবে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো লোনের ওপর ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, তাহলে অ্যান ইনক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট। Next, consider the following statement. IMF and World Bank both are Bretton Woods twins. World Bank provides long-term loan for promoting balanced economic development. IMF provides loans to eliminate the balance of payment disequilibrium. Sir, D. all of হ্যাঁ, আমরা দুটোকে অ্যাকচুয়ালি IMF আর ওয়ার্ল্ড ব্যাংক যদি দেখি, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে একটা অর্গানাইজেশন আমরা দেখছি IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো অর্গানাইজেশনকে আমরা একই সময় কিন্তু সেট আপ হতে দেখতে পাচ্ছি, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক। আমরা এই দুটো, ওয়ার্ল্ড ব্যাংক না থেকে যদি IBRD থাকতো তাহলে IMF আর IBRD বলছি। ব্রেটেন উড কনফারেন্সে আমরা দেখতে পাচ্ছি এই দুটো অর্গানাইজেশন সেট আপ হওয়ার কথা বলা হয়েছিল। তো এই কারণে এই দুটো অর্গানাইজেশনকে আমরা একই টাইমে যেহেতু সেট আপ হতে দেখছি এবং এই দুটোকেই আমরা দেখছি ব্রেটেন উড কনফারেন্সে এদের কথা প্রপোজাল করা হয়েছিল, এই কারণে এই দুটো অর্গানাইজেশনকে আমরা বলছি ব্রেটেন উড টুয়াইন্স। নাম্বার 1 স্টেটমেন্ট। নাম্বার 2 স্টেটমেন্ট কি হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রোভাইডস লং টার্ম লোন ফর প্রমোটিং ব্যালেন্স ইকোনমিক ডেভেলপমেন্ট। ডেফিনেটলি ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক ডেভেলপমেন্টাল পারপাসে বা লেস ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিগুলোর ডেভেলপমেন্টাল পারপাসে ওয়ার্ল্ড ব্যাংকে আমরা কিন্তু লং টার্ম বেসিসে লোন প্রোভাইড করতে দেখি আর কি। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আমরা বিভিন্ন অর্গানাইজেশন দেখতে পারবো, IBRD, IDA, IFC, MIGA। হ্যাঁ হ্যাঁ, বলছি যে FATA যেটা আছে ওটা কি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে না ইউএন? কোনটা? কে ADB? কন্ট্রোল করে? ADB না বলছি। না FATA না, FATA বলে অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে না, ওটা আলাদাভাবে আছে। FATA ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে যে যে অর্গানাইজেশন গুলো আছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে বলছি, IDA, তারপর হচ্ছে IFC, তারপর হচ্ছে আমাদের MIGR যেটাকে বলছি। তো এই জাতীয় অর্গানাইজেশন গুলো আমরা দেখছি, বাদ বাকি যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে যে যে অর্গানাইজেশন গুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অর্গানাইজেশনই কিন্তু জেনারেলি দেখা যায় যে এরা কিন্তু লং টার্ম বেসিসে লোন প্রোভাইড করে, ওটা আলাদা অর্গানাইজেশন। আর হচ্ছে IMF যখন আমরা দেখছি, IMF এর ক্ষেত্রে যদি দেখি লোন প্রোভাইডের ব্যাপারটা, IMF কিন্তু দেখা যাচ্ছে যে শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে লোনগুলো প্রোভাইড করে থাকে। তো অপশন, এই কারণে নাম্বার 2টাকেও আমরা কারেক্ট বলছি, লং টার্ম দেখেছি। শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম হচ্ছে IMF যদি বলতো তাহলে সেটা হতো শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম বেসিসে। আর এরা জেনারেলি যে লোনগুলো প্রোভাইড করে, ওয়ার্ল্ড ব্যাংক বলো বা IMF বলো, এরা কিন্তু মার্কেট রেট অফ ইন্টারেস্টের থেকে লোয়ার রেট অফ ইন্টারেস্টে লোন প্রোভাইড করে থাকে ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোর ডেভেলপমেন্টাল পারপাসে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি, আমাদের কান্ট্রির ক্ষেত্রে, আমাদের কান্ট্রি কিন্তু লাস্ট ডিকেডে আমরা যদি লক্ষ্য করি, আমাদের কান্ট্রি কিন্তু মেনলি ওয়ার্ল্ড ব্যাংকের থেকেই লোন নেয়। 1991 এর পরবর্তী সময় থেকে IMF এর থেকে কিন্তু আমাদের কান্ট্রি লোন নেয়নি। আমাদের কান্ট্রি যে লোনগুলো নেয় ডেভেলপমেন্টাল পারপাসে, যে যে প্রজেক্টগুলো ফুলফিল করার জন্য গভর্নমেন্টের যে কোলাবোরেশনে, যে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট হয়, এটা আমরা দেখতে পাই। আর এই কারণে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF যে লোনগুলো প্রোভাইড করছে এগুলোকে আমরা বলে থাকি ফরেন অ্যাসিস্ট্যান্স। এটাকে কিন্তু মার্কেট রেট অফ ইন্টারেস্টে হয় না। যদি দেখি যে মার্কেট রেট অফ ইন্টারেস্টে লোন দিচ্ছে কেউ, বা কোনো ফরেন কান্ট্রি দিচ্ছে বা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দিচ্ছে,
তখন আমরা একটা ইকোনমিক টার্ম ইউজ করি, সেটাকে বলি আমরা এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং। এটা নম্বর 3 পয়েন্ট কি হচ্ছে, IMF provides loans to eliminate BOP disequilibrium, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো ডিসইকুইলিব্রিয়াম থাকে, তো এই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে, এটা জেনারেলি ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে দেখা যায়। ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো ডিসইকুইলিব্রিয়াম থাকে, ডিসইকুইলিব্রিয়াম মিনস হয়তো দেখা গেল যে বিওপি কে আমরা তো ডবল এন্ট্রি সিস্টেম বলেছি, দুটো পার্ট বলেছি বিওপির ক্ষেত্রে আছে, একটা হচ্ছে ক্রেডিট সাইড, একটা ডেবিট সাইড। যদি ইনকেস আমরা ধরো দেখি যে ভ্যালু অফ ডেবিট সাইড গ্রেটার দেন ভ্যালু অফ ক্রেডিট সাইড হচ্ছে, এরকম কোনো ডিসইকুইলিব্রিয়াম থাকলে তাদের সেই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে কিন্তু লোন প্রোভাইড করে থাকে IMF। এবং এরা কিন্তু জেনারেলি এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই জাতীয় অর্গানাইজেশন গুলো ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোকে ওপেন ইকোনমির দিকে যেতে কিন্তু এনকারেজমেন্ট করে, বেশি করে লিবারালাইজড হওয়ার জন্য এনকারেজমেন্ট করে আর কি। নেক্সট হচ্ছে, which of the following organization brings out publication known as World Economic Outlook? স্যার IMF। না, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, হ্যাঁ IMF, ঠিক ঠিক, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে, how is the United Nations Monetary and Financial Conference wherein agreement were signed to set up IBRD and IMF commonly known as, কি বলছি আমরা এটা, হ্যাঁ ঠিক, ব্রেটেন হুড কনফারেন্স। মানে এই ইনিশিয়ালি তো এই মানে 44টা নেশনস আমরা দেখেছিলাম ব্রেটেন হুড কনফারেন্সে দুটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেট আপ হওয়ার কথা বলেছিল ইনিশিয়ালি। 1944-এ এটা সেট আপ হয়েছিল, 45-এ প্রপোজালটা এসেছিল। এখানে দুটো অর্গানাইজেশন বলতে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ফার্স্ট অর্গানাইজেশন যদি আমরা বলি, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ফার্স্ট অর্গানাইজেশন হিসাবে আমরা কিন্তু এই IBRD কেই দেখছি। এই IBRD আর IMF এই দুটো অর্গানাইজেশন সেট আপ হওয়ার কথা বলেছিল। এই জন্য আমরা এই দুটো অর্গানাইজেশনকে সবসময় কিন্তু ব্রেটেন হুড টোয়াইন্স, এবং এই দুটো অর্গানাইজেশন সেট আপ হয়েছে আমরা সবসময় বলছি ব্রেটেন হুড কনফারেন্সে। নেক্সট কোশ্চিন, if the balance of payment of a country is adverse, then which institution will help that country? সি। হ্যাঁ ডেফিনেটলি, আমরা একটু আগেই এটা বললাম, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ডিসইকুইলিব্রিয়াম হলে সেই জায়গাটাকে ওভারকাম করতে IMF কিন্তু শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম বেসিসে লোন প্রোভাইড করছে। আমরা এই কারণেই দেখেছিলাম আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে বা সিভিয়ার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 1991 এই সময়। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার জন্য আমাদের কান্ট্রি কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই জাতীয় অর্গানাইজেশন গুলোর থেকে লোন নিয়েছিল, দেখেছিলাম। নেক্সট হচ্ছে, who issue the special drawing rights in the following? ডি। না, স্পেশাল ড্রয়িং রাইট ডি বল, একটু দেখো, হ্যাঁ স্পেশাল ড্রয়িং রাইটস, ঠিক আছে IMF, ডিতে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে ডি, ঠিক। নেক্সট হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা এখানে বলে দিই, IMF এর যে সমস্ত, এক সেকেন্ড, IMF এর যে সমস্ত, IMF এর আন্ডারে যে সমস্ত অর্গানাইজেশন গুলো অ্যাকচুয়ালি আছে তাদের কিন্তু মানে যে সমস্ত কান্ট্রি গুলো অ্যাকচুয়ালি আছে IMF এর মেম্বার হিসাবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মেম্বার হিসাবে যে সমস্ত কান্ট্রি গুলো আছে, তারাই কিন্তু এই শুধুমাত্র SDR টা ইউজ করতে পারছে, স্পেশাল ড্রয়িং রাইটসটা। IMF এর বিভিন্ন কাজে তাদের IMF এর কাছে রিজার্ভ রাখতে গিয়ে সেই কান্ট্রি কারেন্সিকে SDR এ কনভার্ট করে রাখতে পারছে। তো এরাই কিন্তু শুধুমাত্র ইউজ করতে পারছে, এবং SDR কে যে কোনো ফরেন কারেন্সিতে কিন্তু কনভার্ট করা যায়।
সেকেন্ড। নেক্সট হচ্ছে consider the following statement and identify the right ones. MIGA, the Multilateral Investment Guarantee Agency, does not offers political risk insurance for the project to developing member countries. MIGA also helps investor and lender deal with investment risks. MIG অ্যাকচুয়ালি মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি যেটাকে বলছি, এটা আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে একটা অর্গানাইজেশন হিসাবে দেখছি। এরা জেনারেলি যারা ফরেন ইনভেস্টমেন্ট আছে তাদের একটা ইন্স্যুরেন্স করছে। ইন কেস যদি এদের কোনো কারণে পলিটিক্যাল বা কোনো শুধুমাত্র কমার্শিয়াল পারপাস ছাড়া পলিটিক্যাল বা ওই কান্ট্রি অন্য কোনো কারণে, ইকোনমিক কোনো কারণে যদি কোনো ইনকেস কোনো লস হয়, তাহলে সেক্ষেত্রে একটা প্রিমিয়াম দিতে হয় আগে থেকে, তার এগেনস্টে একটা ইন্স্যুরেন্স করে থাকে। তাহলে সেক্ষেত্রে তার যে লস হয়েছে ইনভেস্টমেন্ট করতে গিয়ে, যে ইনভেস্টমেন্টের রিস্ক থাকছে, সেই যে জায়গাগুলো, সেই লসের যে জায়গাটা, সেটাকে কম্পেনসেট করছে MIGA। মানে MIGA অর্গানাইজেশন অ্যাকচুয়ালি যারা কিনা এনকারেজমেন্ট করছে, যারা ফরেন ইনভেস্টার আছে আর কি, তাদের ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোতে যাতে তারা ইনভেস্টমেন্ট করে, সেই কারণে এনকারেজমেন্ট করছে। এই কারণে এখানে আমরা যদি দেখি নাম্বার 1 স্টেটমেন্ট, MIGA ডাজ নট বলেছে, ডাজ নট কিন্তু হবে না, অফার্স পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স ফর প্রজেক্ট টু ডেভেলপিং মেম্বার্স কান্ট্রি, ডাজ নট আমাদের কিন্তু আসছে না, এটা কিন্তু ইনকারেক্ট বলছি। MIGA helps investor and lenders deal with investment risks, এটাকে আমরা কারেক্ট বলছি। MIGA এনকারেজমেন্ট করছে যারা ফরেন ইনভেস্টার আছে, উইল হেল্পস ইনভেস্টার্স অ্যান্ড লেন্ডার্স ডিল উইথ ইনভেস্টমেন্ট রিস্ক, এটা আমরা কারেক্ট বলছি। কিন্তু অপশন 1টা ডাজ নটটা হবে না, এই কারণে নাম্বার 2 মানে অপশন বি আমরা কারেক্ট বলছি। নেক্সট কোশ্চিন আমরা যদি দেখি, আনএমপ্লয়মেন্ট দ্যাট অকার্স ডিউরিং দ্য নর্মাল workings of an economy as people change job, move across the country is called, কি মনে হয়? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা যদি দেখি আমরা তাহলে দেখতে ফ্রিকশনাল। হ্যাঁ ঠিকই বলেছো, এটাকে আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলছি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Unemployment occurs during the normal working of an economy as people changes job and move across the country, একটা জব ছেড়ে আরেকটা জবে জয়েন করছে, এই যে মাঝখানের যে টাইম পিরিয়ডটা সে আনএমপ্লয়েড থাকছে, সেটাকে আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়েড বলছি। আর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট তো আমরা বলেইছিলাম, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য যে আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ইকোনমিক আপ ডাউনের জন্য দেখা যাচ্ছে, যেটা আমরা বিজনেস সাইকেলের সময় দেখলাম, বুম থেকে রেসেশন, ডিপ্রেশন, আবার রিকভারি, এরকম ইকোনমিক আপ ডাউনের জন্য যে ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে, when was the plan holiday declared? প্ল্যান হলিডে, আচ্ছা আমরা যদি দেখি প্ল্যান হলিডে কোন সময়, না থার্ড, আমরা বলছি টাইম পিরিয়ডটা, থার্ড 5 ইয়ার প্ল্যানের টাইম টেনিওর ছিল 1961 থেকে 1966 পর্যন্ত, এইটা ছিল আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যানের টাইম টেনিওর, থার্ড 5 ইয়ার প্ল্যান। ফোর্থ 5 ইয়ার প্ল্যানের টাইম টেনিওরটা আমরা দেখছি 1969 থেকে 1974 পর্যন্ত। এই যে মাঝখানের যে গ্যাপটা, মানে 1966 থেকে
আমরা দেখতে পাচ্ছি 1969 পর্যন্ত যে গ্যাপটা, এই সময় 3টে অ্যানুয়াল প্ল্যান দেখছি। এই সময় অ্যাকচুয়ালি আমরা দেখছি যে প্ল্যান হলিডে ডিক্লেয়ার হয়েছে। হোয়েন ওয়াজ প্ল্যান হলিডে ডিক্লেয়ার? আমরা বলছি আফটার দ্য থার্ড প্ল্যান। অপশন এ হচ্ছে কারেক্ট। এটা 61 থেকে 66 হলো, এরপরের যে গ্যাপটা 66 থেকে 69। আমরা দেখেছিলাম যে এই সময় আমাদের ইকোনমিতে একটা সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, যে কারণের জন্য আর কি নেক্সট 5 ইয়ার প্ল্যানটা এলো না আর কি। দুটো ইন্দো পাক ওয়ার, ইন্দো চায়না ওয়ার, দুটো কনজিকিউটিভ ওয়ার, ফেমিন, থার্ড 5 ইয়ার প্ল্যান চলাকালীন বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো সেই কারণে ইকোনমিক একটা ক্রাইসিস হলো। তো এই কারণে 3 বছরের আমরা একটা অ্যানুয়াল প্ল্যান দেখলাম, যেটাকে প্ল্যান হলিডে বলছি। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড কোন সময় হয়েছে? স্যার অপশন এ, Option 15 মার্চ 1950। 15 মার্চ 1950, অপশন এ। নেক্সট হচ্ছে দ্য প্রপোজ ডিউরেশন অফ জনতা সিক্স প্ল্যান, পপুলারলি নোন অ্যাজ রোলিং প্ল্যান, ওয়াজ। প্রপোজ বলেছি। প্রপোজ যদি বলে তাহলে জনতা সিক্স প্ল্যানের প্রপোজ ডিউরেশন আমরা বলছি 78 থেকে 80 স্যার। না, প্রপোজ অ্যাকচুয়াল হচ্ছে, আমরা প্রপোজড বলেছি, প্রপোজ হলে 78 থেকে 83, আর অ্যাকচুয়াল হচ্ছে 78 থেকে 80। আমরা এইটা ছিল প্রপোজ, আমরা এখানে বলেছি কোশ্চেনটাই প্রপোজ। আর যদি আমরা অ্যাকচুয়াল থাকে বা আমাদের রোলিং প্ল্যানের টাইম টেনিওর আমাকে বলে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি 1978 থেকে 80। কারণ হচ্ছে জনতা গভর্নমেন্ট কিন্তু বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। 1977-এ এসছে, 1980-তে চলে গেছে। 1980-তে কংগ্রেস গভর্নমেন্ট পাওয়ারে এসে আবার কিন্তু তারা 6th 5-year প্ল্যানকে ফিরিয়ে আনলো। 6th 5-year প্ল্যান আমরা যদি দেখি, 5th 5-year প্ল্যান, 5th 5-year প্ল্যানের টাইম টেনিওর ছিল 1974 থেকে 1978। 5th 5-year প্ল্যান এমন একটা 5-year প্ল্যান যেটা নির্ধারিত সময়ের 1 বছর আগে কিন্তু টার্মিনেটেড হয়েছিল, কেননা জনতা গভর্নমেন্ট পাওয়ারে এসে কিন্তু 5th 5-year প্ল্যানকে রিপ্লেস করে রোলিং প্ল্যান নাম রেখেছিল। তো এবার আবার কংগ্রেস গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে 1980 থেকে 85-এ আমরা দেখছি আবার 6th 5-year প্ল্যান কিন্তু ফিরে এলো। তাহলে 6th 5-year প্ল্যানের টাইম টেনিওর আমরা কবে থেকে কবে দেখছি? 1980 থেকে 1985। ফরমেশন অফ নীতি আয়োগ ওয়াজ অ্যানাউন্স বলেছি ইন স্যার বি। 15th August 2014। আর এটা হয়েছে অ্যাকচুয়ালি নীতি আয়োগ সেট আপ হয়েছে যদি বলে, বা নীতি আয়োগ এস্টাবলিশড হয়েছে যদি বলে, কারেক্ট অ্যান্সার সেক্ষেত্রে 1st January 2015। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নীতি আয়োগ সেট আপ হয়েছে বা নীতি আয়োগ এস্টাবলিশড হয়েছে। আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্স হয়েছে। অ্যানাউন্স কবে থেকে কবে হচ্ছে? ফরমেশন অফ নীতি আয়োগ অ্যানাউন্স, এটা আমরা দেখছি 15th August 2014, অপশন বি। নেক্সট হচ্ছে জহর রোজগার যোজনা ওয়াজ লঞ্চ ইন, জহর রোজগার যোজনা আমি একটু বলি। হবে কি? অপশন ডি হচ্ছে 7-5 year। হ্যাঁ, NREP, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, 1980। আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি RLEGP, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, RLEGP, এটা হচ্ছে 1983। এই দুটো প্রোগ্রামকে আমরা অ্যাকচুয়ালি বলছি এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম রুরাল এরিয়ার জন্য। NREP একটা, আরেকটা হচ্ছে RLEGP। এই দুটো প্রোগ্রামকে মার্চ করিয়ে
আমরা দেখতে পাচ্ছি 1989-এ জহর রোজগার প্রোগ্রাম, যেটা বলছে জহর রোজগার যোজনা আর কি, এই প্রোগ্রামটা আমরা লঞ্চ করতে দেখতে পাচ্ছি কবে, 1989-এ। NREP, RLEGP, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, এই দুটোকে মার্চ করিয়ে 1989-এ আমরা দেখছি 7 5-year প্ল্যান হতে। 7 5-year প্ল্যানের টাইম টেনিওর আমরা কবে থেকে কবে পাচ্ছি? 7 5-year প্ল্যানের টাইম টেনিওর আমরা পাচ্ছি হচ্ছে 1985 থেকে 1990 পর্যন্ত। Niti Aayog is set up by স্যার অপশন এ। হ্যাঁ, a resolution by the government union cabinet আর কি। এখানে আমরা এই কারণেই বলছি যে নীতি আয়োগের নন কনস্টিটিউশনাল নন স্ট্যাচুটারি বডি, কেননা কনস্টিটিউশনে কোনো আর্টিকেলে নীতি আয়োগের কথা মেনশন যেরকম করা নেই, পাশাপাশি পার্লামেন্টে কোনো আর্টিকেলে অ্যাক্ট মানে কোনো একটা অ্যাক্ট হিসাবে পার্লামেন্টে পাস হয়ে নীতি আয়োগ এসছে এরকম কিন্তু নয়। অপশন এ হচ্ছে কারেক্ট, এ রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট নীতি আয়োগ is set up by. An underdeveloped economy is characterized by স্যার অল অফ দ্য অ্যাবভ। না, underdeveloped বলেছে। Sir, লার্জ B. প্রপোর্শন অফ হ্যাঁ কোনটা বলছো বলো? বি। হ্যাঁ, বিটা হচ্ছে। এই দেখো অপশন এ তে কি দিয়েছে, অপশন এ তে দিয়েছে হায়ার পার ক্যাপিটা রিয়েল ইনকাম। এটা তো আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপড ইকোনমি, আন্ডার ডেভেলপড ইকোনমি বা লেস ডেভেলপড ইকোনমি, হায়ার পার ক্যাপিটা ইনকাম নেই। লার্জ প্রপোর্শন অফ লেবার ফোর্স ইন দ্য টার্সিয়ারি সেক্টর, আন্ডার ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে নেই। তাহলে কোনটা কারেক্ট হচ্ছে? স্টেট অফ ডেপ্রিভিয়েশন অফ লার্জ প্রপোর্শন অফ পপুলেশন, অপশন বিটা এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট হচ্ছে who works as RBI's agent at places where it has no office of its own? স্যার এ স্টেট ব্যাংক অফ State Bank of India. An additional tax temporary in nature imposed on the another tax to obtain additional revenue in order to carry out extra expenditure to develop health educational services is called. স্যার অপশন ডি। বি। কোনটা বলছে? অপশন মানে অপশন বি, বি সার্চের। বি। সার্চার। আচ্ছা আমি একটু বলে দিই, আর কিছু কারোর অ্যান্সার আছে কি? সার্চ চার্জ হবে না, সারচার্জ অ্যাকচুয়ালি দুটোকেই অ্যাডিশনাল শেষ হতে পারে, শেষ হচ্ছে, হ্যাঁ দুটোকেই আমরা অ্যাডিশনাল ট্যাক্স বলছি, কিন্তু সারচার্জটা আমরা অ্যাকচুয়ালি দেখছি একটা সার্টেন ইনকাম লেভেলের উপর যখন কেউ আর্ন করছে তার উপর অ্যাডিশনালি যে ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে তার ইনকাম লেভেলের উপর, সেটাকে আমরা বলছি সারচার্জ। আর শেষটাকে দেখছি যে এখানে যেরকম দুটো সেক্টর বলেছে, হেলথ এডুকেশনাল সার্ভিস, এদের এক্সট্রা এক্সপেন্ডিচারের জন্য যখন গভর্নমেন্টের কোনো সেক্টরের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্টাল পারপাসে এক্সট্রা আরো এক্সপেন্ডিচারের দরকার হচ্ছে, এরকম একটা কেসে গভর্নমেন্ট বিভিন্ন ট্যাক্সের ওপর, সেটা হতে পারে ডিরেক্ট ট্যাক্স, সেটা হতে পারে ইনডিরেক্ট ট্যাক্স, দুটোর ওপরই হতে পারে, অ্যাডিশনালি ট্যাক্স ইম্পোজ করে যে এক্সট্রা এক্সপেন্ডিচার দরকার আছে কোনো সেক্টরের ক্ষেত্রে সেটাকে কালেক্ট করছে। তার মানে এটাকে তখন আমরা কি বলছি? সেস। অ্যাডিশনালি ইম্পোজ হচ্ছে ট্যাক্স, ডেফিনেটলি এটা ঠিক কথা, এবং এটা ইম্পোজ হতে পারে ডিরেক্ট ট্যাক্সের ওপর বা ইনডিরেক্ট ট্যাক্সের ওপর। এই কারণে আমরা যেরকম বলতে পারছি যে এডুকেশনাল সেস, তারপর ধরো এগ্রিকালচারাল সেস যেটাকে আমরা কৃষি কল্যাণ সেস হিসাবে বলি। হ্যাঁ বল। বলছি এই যে সেসটা কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট লাগায় নাকি না স্টেট গভর্নমেন্ট লাগাতে পারে? হ্যাঁ, স্টেট গভর্নমেন্টও কিন্তু ইন্ডিভিজুয়াল কেসে লাগাতে পারে, শুধুমাত্র যে
সেন্ট্রাল গভর্নমেন্ট সেস ইম্পোজ করে এরকম নয়। যেরকম আমরা কেরালার এক্সাম্পল হিসেবে যদি দেখি, কেরালায় যে সময়টা ফ্লাড হয়েছিল ওই সময় কেরালা গভর্নমেন্ট ক্লাইমেট চেঞ্জ সেস বলে এরকম এক ধরনের সেস বসিয়েছিল। কাজেই স্টেট গভর্নমেন্টও যদি মনে করে যে ইন্ডিভিজুয়াল কোনো কেসে যেটা কমন পাবলিকের অবভিয়াসলি ডেভেলপমেন্টাল পারপাসে কাজ দেবে আর কি, এরকম কোনো কেসে স্টেট গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনের দরকার আছে এক্সট্রা, তখন সেই কোনো ডিরেক্ট ট্যাক্সের ওপর বা ইনডিরেক্ট ট্যাক্সের ওপর অ্যাডিশনালি ট্যাক্স কিন্তু ইম্পোজ করতে পারে স্টেট গভর্নমেন্টও প্রয়োজন হলে। কাজেই শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেস ইম্পোজ করতে পারে এরকম নয়, স্টেট গভর্নমেন্টও করতে পারে। Which of the following, question number 50, which of the following item is entered on the credit side of balance of payment account? Question number 50. স্যার অপশন এ। বি। ক্রেডিট দুটো বলেছি আমরা, একটা বলছি ক্রেডিট, আরেকবার বলে দিই, ক্রেডিট সাইড ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, বি হবে। হ্যাঁ হ্যাঁ বি হচ্ছে ক্রেডিট সাইড, আরেকটা হচ্ছে ডেবিট সাইড। এই কারণে বিওপি কে আমরা বলছি ডবল এন্ট্রি সিস্টেম। ডেবিট সাইড যখন আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লোর যে পার্টগুলো, যখন বাইরের কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে টাকা পয়সা ঢুকছে যেটাকে ইনফ্লো, যেমন এক্সপোর্ট, ভিজিবল এক্সপোর্ট, ইনভিজিবল এক্সপোর্ট, এটা এক্সপোর্ট করলে আমাদের কান্ট্রিতে টাকা পয়সা ঢুকছে। তারপর ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড, ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো আমাদের কান্ট্রিতে আসছে, এটা ক্রেডিট সাইডে দেখতে পারি। এড ডোনেশন ফ্রম অ্যাব্রড, বাইরের কান্ট্রি থেকে এড ডোনেশন যেটা আসছে আমাদের কান্ট্রিতে, এটাকে আমরা ক্রেডিট সাইডে দেখতে পারি। ডেবিট সাইডের মধ্যে আমরা কি দেখছি, ইম্পোর্ট, আমরা যখন ভিজিবল বা ইনভিজিবল ইম্পোর্টের যে পার্টটা, সেটা ডেফিনেটলি সেটাকেও আমরা ডেবিট সাইডে দেখতে পারি। ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড, এখানে যেরকম বলেছে ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড ক্রেডিট সাইড, ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড ডেবিট সাইড, এড ডোনেশন টু অ্যাব্রড ডেবিট সাইড। তাহলে এরকম ভাবে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে ক্রেডিট সাইডের পার্ট, একটা হচ্ছে ডেবিট সাইডের পার্ট। এই কারণে আমরা বলি যে ব্যালেন্স অফ পেমেন্টকে ডবল এন্ট্রি সিস্টেম। যদি ইনকেস আমরা লক্ষ্য করি যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ভ্যালু অফ ক্রেডিট সাইড গ্রেটার দ্যান ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তাহলে আমরা বলবো বিওপি সারপ্লাস। যদি আমরা বলি ভ্যালু অফ ক্রেডিট সাইড লেস দ্যান ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা ডেফিসিট দেখতে পারবো এটার উপর বেস করে। তো এখানে আমরা অপশন বি বলছি কারেক্ট। ইম্পোর্ট অফ গুডস ব্যালেন্স অফ পেমেন্টের ডেবিট সাইডে যাচ্ছে। রিপেমেন্ট অফ ফরেন লোনস, মানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, ফরেন লোনকে রিপেমেন্ট করা হচ্ছে, তাহলে ডেবিট সাইড। ফরেন লোনটা ইনস্ট্যান্ট, সেই কেসে যে সময় ফরেন লোনটা নেওয়া হচ্ছে সেই পার্টিকুলার টাইম পিরিয়ডে আমরা এটাকে দেখছি ক্রেডিট সাইড। মানে ক্রেডিট সাইড মানে আমাদের কান্ট্রিতে টাকা পয়সা ঢোকার যে ব্যাপারটা, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। তো এই কথাই মোটামুটি ছিল আজকে, এই আর কি। আর কিছু থাকলে